প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের বিশেষ এই আয়োজনে। আমরা জানি যে প্রতি বছর জাতিসংঘ ঘোষিত 15 জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে পালন করা হয়। 2024 বিশ্ব যুব দক্ষতা দিবসের প্রতিপাদ্য শান্তি, উন্নয়নে যুব দক্ষতা। আমরা জানি যে এনএসডিএ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ খুব মর্যাদার সাথে এই দিনটি বরাবরই পালন করে আসছে। এবারও তার ব্যতিক্রম নাই। আজকের এই আয়োজনটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সৌজন্যে আমরা করছি। আমরা আজকের এই আয়োজনে তুলে ধরতে চাই যুবক শক্তিকে, বিশেষ করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কিভাবে কাজে লাগিয়ে আমরা উন্নত বাংলাদেশ তৈরি করতে পারি সেই বিষয়টি নিয়েই শুরুতেই আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের আজকের এই বিশেষ আলোচনায় অতিথি হিসেবে কারা কারা রয়েছেন। আমার পাশেই রয়েছেন পরিচালক, স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীয়তুল্লাহ। শরীয়তুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও আমন্ত্রণ জানানোর জন্য। এবং তার পাশেই রয়েছেন সরকারের যুগ্ম সচিব এবং এনএসডি এর সদস্য মোহাম্মদ আব্দুস সামাদ। আব্দুস সামাদ, আপনাকেও স্বাগত। আসসালামু আলাইকুম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরও আছেন প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিশেষজ্ঞ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম যে আজকের এই দিনে বিশ্ব যুব দক্ষতা দিবস 2024 যুব শক্তিকে কাজে লাগানোর কথা বলা হচ্ছে এবং শান্তি উন্নয়নে আসলে যুবক দক্ষতাকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো নিয়েই আমরা আলাপ করতে চাই। বিশেষ করে এনএসডিএ কিভাবে কাজ করছে এবং এই দক্ষতা উন্নয়নে সারা বাংলাদেশ ব্যাপী কিভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যুবকদের মধ্যে, যেটা সারা পৃথিবীতে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে, সেই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলতে চাই। এবং শুরুতেই আমি যদি আসি সদস্য এনএসডিএ মোহাম্মদ আব্দুস সামাদ, আপনার কাছে, যে এনএসডিএ এর লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আপনাকে। আমি যদি এক কথায় বলি এনএসডি এর ভিশন কি বা লক্ষ্য কি, তাহলে বলবো দক্ষ মানব সম্পদ তৈরি। এর তো বিকল্প নেই, তাই না? তো দক্ষ মানব সম্পদ তৈরি কেন করব? যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে বিশাল দক্ষ মানুষের চাহিদা রয়েছে, সেই চাহিদাকে সামনে রেখে আমাদের দেশে যে সকল প্রতিষ্ঠানগুলো দক্ষতা উন্নয়নের কাজ করছে তাদের সমন্বয় করে এবং তাদের সঙ্গে আমরা পরিকল্পনাগুলি শেয়ার করে একটি দক্ষ মানুষ বা দক্ষ জনশক্তি বাংলাদেশে একটা দক্ষ জনশক্তি তৈরি করার উদ্দেশ্যেই এই এনএসডিএ প্রতিষ্ঠা পায়। এবং এটি প্রতিষ্ঠা পায় 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এবং সেই বিষয়গুলোই আপনারা এগিয়ে নিতে চলেছেন। আমি আপনার কথা থেকে যদি একটু আসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীয়তুল্লাহ, আপনার কাছে, যে আমি আমার শুরুর কথাতেই বলছিলাম যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সেই সুবিধার মধ্যে বাংলাদেশ এখন আছে এবং যেটাকে কাজে লাগিয়ে আসলে বিশ্বের অন্যান্য উন্নত দেশ নিজেদেরকে উন্নত করেছে, আমরাও সেই পর্যায়ে আছি। আপনি কিভাবে দেখছেন যে এনএসডিএ যে কাজগুলো করছে সেগুলো কিভাবে আসলে প্রভাবিত করবে আমাদের যুবশক্তিকে? ধন্যবাদ আপনাকে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একটা বহুল আলোচিত বিষয় এখন আমাদের জন্য, বিকজ এটা আমাদেরকে একটা বড় সম্ভাবনা তৈরি করে দিয়েছে এবং সেই সম্ভাবনাটা আমরা কতটুকু অর্জন করব তা ডিপেন্ড করে আজকের যেই যুবশক্তি বা তরুণ সমাজ তাদের দক্ষতা এবং কর্মতৎপরতার উপর। সেই জন্যই কিন্তু এবারের যে প্রতিপাদ্য বিষয় সেখানেও কিন্তু তরুণদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, বিকজ তরুণদেরকে আইডেন্টিফাই করা হয় এজেন্টস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ আগামী দিনে যে শান্তি এবং উন্নয়ন হবে তার পতাকা কিন্তু তরুণরাই বহন করবে। সো এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এই মুহূর্তে আমাদের হাতে আছে, কিন্তু সেটা কিন্তু খুব বেশি দিন যাবে না। 2033 থেকে 37 বা 38 সালের মধ্যে কিন্তু এর ব্যাপক একটা অংশ আমাদের নিঃশেষ হবে। সো সেটা যদি আমাদেরকে অ্যাকচুয়ালাইজ বা ম্যাটেরিয়ালাইজ করতে হয়, তাহলে আজকের যারা কর্মক্ষেত্রে আছেন এবং যাবেন বিশেষ করে তাদেরকে আমরা কীভাবে পরিচালিত করি বা তৈরি করি সেটার উপর নির্ভর করবে। সেক্ষেত্রেই কিন্তু জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। আমাদের যে টোটাল পপুলেশন, ওয়ার্কিং পপুলেশন 100, আমাদের প্রায় 106 থেকে 110 মিলিয়ন পপুলেশন আমাদের ওয়ার্কিং পপুলেশন। তার মধ্যে 60 to 65 মিলিয়ন হচ্ছে আমাদের ওয়ার্কিং ফোর্স। তার মধ্যে মোর দ্যান 40 মিলিয়ন কিন্তু আমাদের এখনও আউটসাইড দ্য লেবার ফোর্স। তাহলে এরা যে যাবে জব মার্কেটে এবং যে স্কিলস তাদের লাগবে আগামী দিনে, সেই স্কিলসটা কিন্তু খুবই ডায়নামিক একটা বিষয়। সো এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কনসেপ্টটা যেমন ডায়নামিক,
স্কিলস শব্দটাও কিন্তু ডাইনামিক। আমরা যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট যদি দেখি, তারা যে প্রজেকশন করে স্কিলস ফর দ্য ফিউচার, আপনি সেখানে দেখবেন সেখানে প্রজেকশনটা হয় 3 থেকে 5 বছরের জন্য। কেন 50 বছরের প্রজেকশন করে না? স্কিলস 50 বছরের জন্য প্রজেকশন করা যায় না। বেসিক জেনারিক স্কিলস রিমেইন সেম, পরিবর্তনশীল বিষয়, অবশ্যই পরিবর্তনশীল। তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা যেমন আমাদের চলে যাবে, আবার নতুন যে ডেমোগ্রাফি থাকবে তারপরে সেটাকেও কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। তাদের জন্য কিন্তু আবার নিউ স্কিল সেট তৈরি হবে। তাহলে এখন যেই লাস্ট ইয়ারে যেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে টপ 26 স্কিলস আইডেন্টিফাই করা হয়েছে, তোর মধ্যে কিন্তু আবার 2027 সাল পর্যন্ত এটাকে ধরা হয়েছে যে এইটা মোরলেস ইফেক্টিভ। 2027 পরে এটা আবার নতুন লিস্ট তৈরি হবে। তার মানে হচ্ছে দ্য রিকোয়ারমেন্ট অফ স্কিলস ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং। সো আমাদের যে ওয়ার্কফোর্স এখন রেডি ফর দ্য লেবার মার্কেট, এবং এই স্পেকট্রাম অফ স্কিলস ইজ এ লং জার্নি। কারণ আপনি যদি আমাদের এনএসডিএ যেটা তৈরি করেছে, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক BNQF, সেখানে যে টায়ারটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু বটম টায়ার টু টার্সিয়ারি টায়ার। সো স্কিলস অলসো হ্যাজ এ ভেরি লং স্পেকট্রাম। সো আপনি কোন লেভেল অফ পিপলকে কোন ধরনের স্কিলস দিবেন সেইটা কিন্তু আপনাকে ম্যাচিং করতে হবে। আমরা যদি এই প্রসঙ্গে একটু প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপনার দৃষ্টি আকর্ষণ করি যে আপনি দক্ষতা নিয়ে কাজ করছেন, এনএসডি এর সাথে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন, সেখান থেকে আসলে আমরা কি ধরনের দক্ষতা দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের তরুণ জনগোষ্ঠীর মাঝে? ধন্যবাদ আপনাকে। মূলত এনএসডি এর যে জন্ম হয়েছে, এনএসডি এর কাজ মূলত 3টি প্রধান কাজ। একটি হলো কোঅর্ডিনেশন করা, আরেকটি হলো কোয়ালিটি অ্যাসুরেন্স করা, আর তৃতীয় কাজটি হলো যে অ্যাসেসমেন্টের কাজটা। তো আমাদের যে সিস্টেম, আমরা যদি স্কিলের থেকে একটু পিছনে ফিরে তাকাই, আমরা প্রথমে কাজ শুরু করেছিলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীনে, যেটা ছিল NTVQF, ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এরপরে এটা দীর্ঘদিন বিটিবি করতো। এরপরে এসে 2018 সালে এনএসডিএ তৈরি হওয়ার পর এনএসডিএ কিন্তু তৈরি হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা ভাবনা থেকেই। কেন এই ফরম্যাট ইন্ডিয়াতেও আছে, এনএসডিসি আছে, তারপরে আমাদের ফিলিপাইনে আছে, তেজদা আছে, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম অথরিটি আছে যারা স্কিলের কাজটা ওভারসি করে এবং দেখাশোনা করে, অ্যাসেসমেন্ট করে, কোঅর্ডিনেশন করে। তেমনটাই আমাদেরটাও হয়েছে। এবং আমরা এখন বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেমনটি আমাদের মাননীয় অতিথি বলতেছিলেন, যে সেখানে আমাদের 10টা কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কে 10টা লেভেল করা হয়েছে। আসলে প্রত্যেকটা শিক্ষারে একটা কিন্তু স্কিল দিক থাকে। তো এই স্কিল দিকটার ভিত্তিতে আমরা কিন্তু ফ্রেমওয়ার্ক তৈরি করি। এই লোকটা যে কোথায় কাজ করবে, কি কাজ করবে। ইভেন আমরা যদি নিউজিল্যান্ডের কথা চিন্তা ভাবনা করি, নিউজিল্যান্ডে কিন্তু 10টি কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক আছে, 10টি লেভেল আছে। এর প্রথম লেভেলটাই হলো প্রধানমন্ত্রী লেভেল, সে সবচেয়ে স্কিল্ড। তো আমরা আমাদের দেশে এরকমভাবে ভাগ করা হয়েছে 1 থেকে 6 পর্যন্ত স্কিলের জন্য, এবং 7 থেকে 10 পর্যন্ত এটা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে হায়ার এডুকেশনের জন্য, এবং এটা ডক্টরেট পর্যায়ে আছে সর্বশেষ। তো আমাদের এই 1 থেকে 6 পর্যন্ত যে স্কিল আছে, এই স্কিলের মধ্যে আমাদের যে সিস্টেমটা আমরা কাজ করতেছি, এটাকে আমরা বলতেছি কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সিস্টেম। এই কনসেপ্টটা একটু ভিন্ন ধরনের কনসেপ্ট। আমরাও যখন লেখাপড়া করেছি তখন আমাদের যে প্র্যাকটিক্যালের বিষয়গুলো ছিল, আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি দেখা গেছে প্র্যাকটিক্যাল আমরা 10 জনে গ্রুপ করে একটা প্র্যাকটিক্যাল করেছি, হয়তো 2-1 করার সুযোগ পেয়েছে, বাকিগুলো হয়তো সুযোগ পায়নি। সেরকম ফেসিলিটিও হয়তো ছিল, অথবা আমরা সেটা প্রয়োগ করিনি। তো এখন এই সিবিটি সিস্টেমটা হলো যে আমাদের যে লোকজনকে আমরা স্কিল বানাবো, ট্রেনিং করাবো, তার আগে একটা কারিকুলাম তৈরি করব, যেটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এটা করার জন্য আমাদের, যেমন আমরা ইঞ্জিনিয়ারিংয়ে বা বিভিন্ন টেকনিক্যাল এডুকেশন, মানে মার্কেট ওরিয়েন্টেড চাহিদা সেই জায়গায় আমি যেতে যাচ্ছি। তো আমরা সেক্ষেত্রে এক্সপার্ট টিচার বা যারা একাডেমিশিয়ান তাদেরকে নিয়ে আসতাম। কিন্তু এই ক্ষেত্রে এইখানে আমাদের যখন ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করতেছি, এই কনসেপ্টটাকে ভিন্ন। আমরা এখানে করতেছি যে ইন্ডাস্ট্রি, প্রথমে আমরা আগে মার্কেট সার্ভে করি যে কোন অকুপেশনটা দরকার মার্কেটে, সেটা আগে যাচাই বাছাই করা হয়। করার পরে সেখানে ওয়ার্ক প্লেসে কী কাজ হয়, কী কাজ করলে সে চাকরি পাবে, ঠিক এটাকে নির্ধারণ করার জন্য আমরা যখন কারিকুলাম তৈরি করি, তখন ইন্ডাস্ট্রি থেকে ওই এক্সপার্ট লোক যারা এমপ্লয়ার তাদেরকে আমরা
ইনভাইট করি, এনএসডি ইনভাইট করার পর তাদেরকে নিয়ে আমরা একটা কারিকুলাম ডেভেলপ করি, অর্থাৎ জব মার্কেটের চাহিদা মোতাবেক আমাদের যেটা বহুল সারা বিশ্বে এখন বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন। আমি সেই জায়গা থেকে যদি একটু স্যারের কাছে আসি, অধ্যাপক শরীয়তুল্লাহ, যে আপনি স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট পরিচালনা করছেন, সেই অভিজ্ঞতা থেকেই যদি বলি যে স্টুডেন্টের জন্য একটা বড় কথা, স্টুডেন্ট মানেই তো তরুণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। সেখানে দেখা যায় যে এদের এক্সপেরিয়েন্স বা ব্যবহারিক জ্ঞানের সীমিত থাকার কারণে ইন্ডাস্ট্রির সাথে কপারেশনের সমস্যা, এবং ইন্ডাস্ট্রি যে ধরনের লোক চাই সেটা চায় না। আপনারা এরই মধ্যে কাজ শুরু করেছেন এবং সেখানে এনএসডি এর ভূমিকাও রয়েছে। সার্বিকভাবে আসলে কি ধরনের সফলতা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাকে দিই, সেটা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু এনএসডির সাথে একটি এমইউ স্বাক্ষরিত হয়েছে টু আপগ্রেড দ্য স্কিলস লেভেল অফ দ্য স্টুডেন্টস। যারা যেই স্ট্যান্ডার্ডগুলোর কথা আমাদের অতিথি কিছুক্ষণ আগে বললেন এনএসডির পক্ষ থেকে, সেগুলোর সাথে ইউনিভার্সিটি এডুকেশনকে বা স্টুডেন্টসকে কীভাবে ফ্যামিলিয়ারাইজ করা যায় এবং তাদেরকে ইন্টিগ্রেট করা যায়, সেই উদ্যোগ কিন্তু অলরেডি বিশ্ববিদ্যালয় নিয়েছে এবং এনএসডি নিয়েছে, এবং সেদিকে আমরা কাজ করছি। তো ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন যেটা আপনি বললেন, এটা সারা পৃথিবীতে যদি আপনি কান্ট্রির র্যাঙ্কিং দেখেন ইন টার্মস অফ দি ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন, তার সাথে সাইমালটেনিয়াসলি একটা স্কোর দেখবেন, সেটা হলো ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন। অর্থাৎ দুইটা জিনিস সাইমালটেনিয়াসলি চলে। ইট ইজ লাইক এ ট্রেন ট্র্যাক, একটার সাথে আরেকটা কিন্তু ডিসকানেক্টেড করে আপনি যেতে পারবেন না। সো আমরা এটাকে বলি, কিন্তু অ্যাকচুয়ালাইজেশন হয়তো আমাদের এখানে অতটা নেই। আমরা যতটা ডেভেলপমেন্টের দিকে যাব, সেটা কিন্তু আমাদের তত বেশি ইন্টিগ্রেট করতে হবে। তো এই ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন এটা একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমের মধ্যে অনেকগুলো এলিমেন্টস থাকে, সেটাতে যেমন ইন্ডাস্ট্রি থাকতে হয়, অ্যাট দ্য সেম টাইম সেখানে ইউনিভার্সিটি থাকতে হয়। তার একটা বড় নিয়ামক হলো স্টুডেন্টস হ্যাভ অ্যাক্সেস টু দ্য ইন্ডাস্ট্রি, যেটা আমরা ইন্টার্নশিপ এর মাধ্যমে প্রোভাইড করে থাকি। খুব লিমিটেড স্কেলে আমাদের এখানে এই কালচারটা আছে, সবগুলো ডিসিপ্লিনের জন্য সেই সুযোগটা নেই। এবং অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রি কিছু কিছু ক্ষেত্রে সেটা প্রস্তুত না তাদেরকে সেই ধরনের অ্যাকোমোডেশন বা প্লেসমেন্ট প্রদান করার জন্য। সারা পৃথিবীতে পার্ট টাইম অ্যান্ড ফ্লেক্স টাইম জব ইজ ভেরি পপুলার, যেটার মাধ্যমে স্টুডেন্টের সাথে একটা তার লাইফ স্কিলস তৈরি করার জন্য ডিউরিং দ্য ইউনিভার্সিটি তৈরি হয়। আমাদের এখানে এই স্কোপটা ভেরি লিমিটেড। আমরা স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিটের মাধ্যমে আমাদের যারা এলুমনি আছেন তাদের সাথে ইন্টিগ্রেশন করে আমরা এই অপরচুনিটিটা তৈরি করার চেষ্টা করছি। আর ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনটা বড় ক্ষেত্র হলো, সেটা হলো ইন্ডাস্ট্রি ফান্ডেড প্রজেক্টস অ্যান্ড রিসার্চ কোলাবোরেশন উইথ দ্য ইউনিভার্সিটি। এটা সারা পৃথিবীর একটা বড় ধরনের ফিচার্স ইউনিভার্সিটির জন্য, যেখানে সে আপনি যদি বলি যে আমি সায়েন্সে ঢাকা ইউনিভার্সিটি কোনো একটা পার্টিকুলার এরিয়াতে বা বিজনেসের পার্টিকুলার এরিয়াতে 10টা পিএইচডি লঞ্চ করবে, এই 10টা কিন্তু প্রজেক্ট হবে ফ্রম দ্য বিজনেস। ডিফারেন্ট বিজনেস হাউস কিন্তু এগুলো ফাইন্যান্স করবে, তাদের বিজনেস প্রবলেমসগুলো কিন্তু তারা রেইজ করবে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার কোলাবোরেশনটার মেইন পার্টিসিপেন্টই হলো ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি। গভর্নমেন্ট ইজ এ ফ্যাসিলিটেটর। So university will attract the problems that the industry faces. So private sector and university, they must work together. এবং ইউনিভার্সিটি কাজ করবে প্রাইভেট সেক্টর যে প্রবলেমগুলো ফেস করে, এবং সেটা হবে জয়েন্ট রিসার্চ প্রজেক্টস, পার্টনারশিপস, যার ভিত্তিতে তৈরি হবে স্পিন আউট। সারা পৃথিবীতে স্পিন আউটস একটা ভেরি পপুলার কনসেপ্ট, যেটা ইউনিভার্সিটি ড্রিভেন, বাট ইট গোজ টু দি মার্কেট ফর দ্য প্রাইভেট সেক্টর। আসলে দেশের অর্থনীতিকে বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ ভূমিকা, সেখান থেকে নিউ এন্টারপ্রেনারশিপ তৈরি হয়। সো সেই কোলাবোরেশনটা আমরা যদি আগামী দিনে যত বেশি ত্বরান্বিত করতে পারবো, কোলাবোরেশনের যাত্রা কিন্তু ততটাই আমাদের সম্প্রসারিত হবে। আমি মোহাম্মদ আব্দুস সামাদ আপনার কাছে আসতে চাই যে একটু আগে অধ্যাপক বলছিলেন যে আপনারা বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সাথে এমইউ করেছেন, দেশের বাইরের সাথেও কিছু চুক্তি হয়েছে, আপনারা সনদ নিয়ে কাজ করছেন, দক্ষতা সনদ দিচ্ছেন। এই বিষয়গুলোকে একটু আমাদেরকে বলা যায় আমাদের দর্শকদের জন্য? অবশ্যই, সেটা আপনাদেরকে বলি যে দক্ষতা ছাড়া তো বিকল্প নেই। যে আমরা ওয়ার্কফোর্সকে যদি দক্ষ না করে তুলতে পারি, তাহলে তো আমাদের এই 2038 বা 40 সালে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা শেষ হয়ে যাবে। সেইটাকে কাজে লাগাতে হলে যা করণীয় এনএসডি কিন্তু তাই করছে। আপনি ইতিমধ্যে বুঝতে পারবেন যে আমরা প্রায় অনেক পরিমাণ, বিপুল পরিমাণ যুব শক্তিকে আমরা দক্ষতা সনদ দিয়েছি। এই দক্ষতা সনদের ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি না কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে। ঠিক আমরা অনেক সংখ্যক, প্রায় 700-রও অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে আমরা
স্বীকৃতি দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি আপনারা সরকারি নিয়ে আসেন। এবং সেগুলো কোয়ালিটি আপনারা ensure করেছেন। কোয়ালিটি আমরা ইনশিওর করি, যে এই কোয়ালিটির ক্ষেত্রে আমরা কখনো আপোষ করি না। এই যে দক্ষতার সনদগুলো যে দিচ্ছেন, এই দক্ষতার সনদের অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার আছে, যে বহির্বিশ্বে আমাদের এই সনদকে কিভাবে তারা অ্যাকসেপ্ট করবে, সেই বিষয়গুলোর সাথেও তো আপনারা কাজ করছেন বিভিন্ন দেশের সাথে এরই মধ্যে। ঠিকই বলেছেন যে আমাদের দেশে যে কারিকুলাম সেটা যদি বহির্বিশ্বের সঙ্গে মিল না থাকে, তাহলে তো তারা আমাদের এই দক্ষ জনশক্তিকে দক্ষ বলে গ্রহণ করবে না। সেক্ষেত্রে আমরা করি কি, আমরা বহির্বিশ্বের সঙ্গে যে আন্তর্জাতিক লেভেলে বিভিন্ন দেশের সঙ্গে আমরা MRA, যেটাকে বলা হয় মিউচুয়াল রিকগনিশন অ্যাগ্রিমেন্ট, সেটা করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। সেই হিসাবে আমরা জাপানের সঙ্গে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে, অস্ট্রেলিয়ার সঙ্গে, মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে, ইউর সঙ্গে আমরা এই ধরনের পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি দেশের মধ্যে উনি যেটা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর, তিনি যেটা বললেন যে আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে MA করেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে MA করেছি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে MA করেছি, এবং আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা এই MA করার জন্য পদক্ষেপ গ্রহণ করি। এবং একই সাথে আপনারা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথেও কোলাবোরেশন করছেন। আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশন করি, যেটা হচ্ছে আসলে যুব শক্তিকে একটা শক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে, দক্ষ জনশক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রকৌশলী আব্দুর রাজ্জাক, এই প্রসঙ্গে যদি আসতে চাই, যে এই যে দক্ষতার সনদ যে বিষয়টি আসলো এবং MR-এর যে প্রসঙ্গ আসলো সারা বিশ্বের সাথে, এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য, বিশেষ করে আমরা ভিশন 2041 যে অ্যাচিভ করতে চাই, স্মার্ট বাংলাদেশের যে ডাক, সেখানে আসলে কি ধরনের ভূমিকা রাখবে বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যে জায়গায় থেমে গেছিলাম ওখান থেকে একটু শুরু করি। আমাদের যে সিস্টেমটা, আমাদের টেকনিক্যাল এডুকেশনের যে ড্রব্যাকস, সেটা হলো যে আমাদের সিস্টেমটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড নয়। ইন্ডাস্ট্রির কি চাহিদা আমরা সেদিকে আমরা জানি কম, এটা একটা বিষয়। তারপরে আমাদের কোর্স কারিকুলামের যে প্র্যাকটিক্যালগুলো আছে সেগুলো নিয়ে আমরা খুব একটা, আমাদের যে হিউম্যান রিসোর্স আছে বা টিচার যারা আছে, তারা সেইভাবে ছাত্রকে দক্ষ করে তুলতে পারে না। তো NSDA কিন্তু এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতেছে। আমাদের যে কম্পিটেন্সি বেসড ট্রেনিং সিস্টেম, এটার মধ্যে বিষয়বস্তু হলো যে টোটাল বিষয়টাই প্র্যাকটিক্যাল, এবং কোনো গ্রুপে কোনো প্র্যাকটিক্যাল না। প্রত্যেকটা ছাত্রকে ইন্ডিভিজুয়ালি তার যে কয়েকটা মডিউল থাকবে, জব থাকবে, প্রত্যেকটাই তাকে করতে হবে এবং দেখাইতে হবে সার্টিফিকেট নেওয়ার সময়। এবং ওই সনদে লেখা থাকবে সে কি কাজ পারে। পৃথিবীর যে জায়গায় যাই এমপ্লয়ার সেই সার্টিফিকেট দেখলে বুঝবে, NSDA সার্টিফিকেট দেখলে বুঝবে যে এই লোকটা এই কাজ পারে, তাকে ওই কাজে দেবে, তার বাইরে কোনো কাজ দেবে না। এটা একটা বিষয়। আর আপনি যেমনটা বলতেছিলেন, আরেকটা বিষয় যেমন বলতেছিলেন যে সারা বিশ্বের সাথে কিভাবে আমাদের এটা MRA হবে, এখন কিন্তু একটা খুব সুবিধা হয়ে গেছে। বিশ্বের প্রায় 60টির মতো দেশ কিন্তু এই ফ্রেমওয়ার্কের পর তারা তাদের স্কিল ট্রেনিংটা করতেছে সারা একই কারিকুলাম। যেমন ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক একটা আছে, ইউরোপিয়ান কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক আছে, গালফ কান্ট্রিগুলোর জন্য গালফ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক আছে, দক্ষিণ আফ্রিকার কান্ট্রিগুলোর জন্য আছে, আসিয়ানভুক্ত দেশগুলোর জন্য একটা আছে, এবং ইদানিং সার্কভুক্ত কান্ট্রিগুলো তারাও একটা কমন কিন্তু ফ্রেমওয়ার্ক করার চেষ্টা করতেছে, যাতে এই মানে আমাদের স্কিলের সাথে সব স্কিলের মেসিং করা যায়। এছাড়াও NSDA এখন একটা নতুন কাজ শুরু করেছে, যেটা অত্যন্ত আমার কাছে আমরা বলবো যেটা এফেক্টিভ হবে। আমরা আমাদের যে ডেস্টিনেশন কান্ট্রি, তাদের রিকোয়ারমেন্টের ভিত্তিতে আমরা কারিকুলাম ডেভেলপ করার চেষ্টা করতেছি। যেমন যে সমস্ত আমাদের যোদ্ধা, রিমিটেন্স যোদ্ধা যারা মিডল ইস্টে যাবে, তাদের ওই জায়গার যে কাজের যে ধরন, সেই ভিত্তিকে আমরা কারিকুলাম তৈরি করতেছি। যারা সিঙ্গাপুরে যাবে, মালয়েশিয়াতে যাবে, দক্ষিণ কোরিয়া যাবে, তাদের ওই জায়গার চাহিদা মোতাবেক আমরা আমাদের কারিকুলাম ডেভেলপ করার চেষ্টা করতেছি, যাতে এই স্কিল ওয়ার্কারটা, যেমন আমাদের দেশে যেমন কনস্ট্রাকশন ওয়ার্ক হয়, এইরকম কনস্ট্রাকশন ওয়ার্ক আবার মালয়েশিয়াতে হয় না, হাই রাইজ বিল্ডিং হয়। মিডল ইস্টের আবহাওয়া নেচার অনুযায়ী তাদের ভিন্ন রকম কাজ হয়। সুতরাং আমরা চাচ্ছি যে ডেস্টিনেশন কান্ট্রির ভিত্তিতে যদি আমরা মানে স্কিল তৈরি করি, তাহলে আমাদের ওদের ফ্রেমওয়ার্কের সাথে আমাদের একটা ম্যাপিং করতে হবে, মানে বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি। এবং আমরা যে মিউচুয়াল এগ্রিমেন্ট, রিকগনাইজেশন এগ্রিমেন্ট করতে চাচ্ছি MRA, তার আগে কিন্তু আমাদেরকে ওদের সাথে ম্যাপিং করতে হবে, ওরা কি ওদের চাহিদা, আমাদের কি আছে। এটা যদি মেলে যায় তাহলে অটোমেটিক আমাদের কিন্তু MRA সহজ হবে। এবং সহজ হলে সেক্ষেত্রে আমরা যখন MRA করব, তখন আমাদের স্কিল লোকজনের কিন্তু চাহিদাও বেড়ে যাবে, এবং তাদের যে ওখানে যেরকম স্যালারি প্যাটার্ন আছে এটা চেঞ্জ হয়ে যাবে। যেমনটা এর আগে একবার ILO বলতেছিল, তারাও তাদের চিন্তা ভাবনা ছিল যে আমাদের অনেক লোক
বহির্বিশ্বে মিডল ইস্টের কান্ট্রিতে বিভিন্ন দেশে কাজ করতেছে, এখন তারা কিন্তু স্কিল্ড, বাট তাদের কোনো স্কিল সার্টিফিকেট নেই। আমাদের এরকম চিন্তা ভাবনা ছিল যে আমরা ওই সমস্ত দেশে আমাদের ওই লোকজনের জন্য যদি অ্যাসেসমেন্ট সেন্টার খুলে সেখানে যদি আমরা তাদেরকে অ্যাসেস করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের রিমিটেন্স অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখন আমাদের এনএসডি এর চিন্তা ভাবনার মধ্যে আছে, এই পদক্ষেপ নেবে এগুলো আমরা চিন্তা ভাবনা করতেছি। NSD এর সনদগুলোকে মানে আপগ্রেডেশন এবং সেই দেশে গিয়ে ডেস্টিনেশন কান্ট্রিতে গিয়ে সনদ যাতে দিতে পারে সেই পদক্ষেপ এনএসডি নেবে। এবং আরো একটা ভালো সুবিধা হলো যে পৃথিবীর যেখানেই যাই সনদ নিয়ে, সেখানে সেই সনদটা ভেরিফিকেশন একটা বিষয় আসে। তো আমাদের ন্যাশনাল পোর্টালে কিন্তু যে আমাদের স্কিল ও যারা সার্টিফিকেট পাচ্ছে এনএসপিতে, তাদের কিন্তু তথ্য থাকতেছে। ঠিক ওই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি আমরা ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি সার্চ করতে চাই, সঙ্গে সঙ্গে ওই আমাদের ট্রেনের ছবি এবং তার কি কি কাজ পারে সব কিছু ওখানে লেখা আছে। হ্যাঁ, কোন লেভেলে সে লেভেল অর্জন করছে, মানে যাদের সনদ আছে তাদেরকে আসলে ন্যাশনাল পোর্টালে আপনারা অন্তর্ভুক্ত করেছেন এবং সারা বিশ্ব থেকে যাচাই করার সুযোগ আছে। আমরা ন্যাশনাল স্কিল পোর্টাল বলি। এই তথ্যগুলো অনেকগুলো তথ্য কিন্তু উঠে এসেছে যে এনএসডিএ অনেকগুলো কাজ করছে, যেটা হচ্ছে বাংলাদেশের অগ্রযাত্রায় বেশ ভূমিকা রাখছে। সেইগুলোর একটা ব্র্যান্ডিং মনে হয় দরকার আছে, যে পজিটিভ ব্র্যান্ডিং, মানুষকে জানানো, মানুষকে জানতে দেওয়া। সেই জানতে দেওয়ার জন্য আপনারা কি করছেন? এইটাকে অ্যাড্রেস করার জন্য এনএসডিএ কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছে, এদের জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। জাতীয় পর্যায়ে আমরা বিভিন্ন জেলা এবং ডিভিশনে আমরা ওয়ার্কশপ করছি, আমরা অবহিতকরণ সভা করছি। জাতীয় পর্যায়ে আরও বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, তাদের সঙ্গে আমরা ওয়ার্কশপ করছি, তাদের সঙ্গে কাজ করছি। বিভিন্ন চ্যানেলগুলিতে আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি। এর পাশাপাশি আমরা বুকলেট, লিফলেট তৈরি করে প্রচার চালাচ্ছি। আর আন্তর্জাতিক লেভেলে আপনি জানেন যে গত বছর আমরা রাশিয়ার কাজান শহরে আমরা ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন অংশ নিয়েছিলাম। সেখানে তো নিশ্চয়ই একটা দারুণ পরিবর্তন এসেছে। সেখান থেকে তো সারা বাংলাদেশ থেকে যারা বিভিন্ন পরীক্ষার নিরীক্ষার মধ্য দিয়ে আপনারা সেট করেছিলেন। আচ্ছা, এই বছর কিন্তু ফ্রান্সের লিও শহরে অনুষ্ঠিত হবে সেটা ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন। সেখানে আমাদের প্রতিনিধি দল যাবে, সেখানে 8 জন দক্ষ যুবতী তারা যাবে এবং সেখানে নিশ্চয়ই একটা ব্র্যান্ডিংয়ের সুযোগ সৃষ্টি হবে এবং আমরা বাংলাদেশ পরিচিতি লাভ করবে যে বাংলাদেশ আর পিছিয়ে নেই। মানে বাংলাদেশের ব্র্যান্ডিং আসলে আন্তর্জাতিকভাবেও হওয়ার সুযোগ তৈরি হচ্ছে এই কম্পিটিশনগুলোর মধ্য দিয়ে। আমি একটু আসতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীয়তুল্লাহ আপনার কাছে, যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একটা কথা এখন খুব প্রচলিত একটা বিষয়, যেটা আসলে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও সেই একই মোটো। সেখান থেকে যদি আমরা চিন্তা করি যে দক্ষতার যে বর্তমান এবং দক্ষতা উন্নয়নের যে ভবিষ্যৎ, এই জায়গায় ব্যালেন্সটা কীভাবে হচ্ছে এবং সেখানে এনএসডি আসলে কী ধরনের ভূমিকা পালন করতে পারছে? থ্যাংক ইউ। আমি আগের প্রশ্নটা যদি একটু রেফার করি, যেটা আপনি বলছিলেন যে ব্র্যান্ডিং। সো এখানে স্কিলসের দুটো পার্ট, একটা হচ্ছে স্কিলস ডিমান্ড অ্যান্ড স্কিলস সাপ্লাই। স্কিলস সাপ্লাই হলো আমাদের যারা তরুণ সমাজ, যারা জব মার্কেটে যাবে কিংবা যারা এক্সিস্টিং জব মার্কেটে আছে, তারা হলো সাপ্লাই সাইড। আর আমার এমপ্লয়ার ক্রিয়েটস দ্য ডিমান্ড, সেটা লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। সো ইন্টারন্যাশনাল আমার অ্যাক্রিডিটেশন, রেকগনিশন অনেকগুলা বডির সাথে এনএসডিএ কাজ করছে, সেটা একটা বিষয়। কিন্তু আমার ডোমেস্টিক মার্কেটে স্কিল সার্টিফিকেশন অ্যান্ড রেকগনিশনের একটা বড় ঘাটতি, সেটা হলো এমপ্লয়ারদের পার্সপেক্টিভ থেকে। সেজন্য এনএসডিএ ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল আইএসসি করেছে। এই কাউন্সিলগুলো যত শক্তিশালী হবে, এই কাউন্সিলের মাধ্যমে ব্যবসায়িক প্রতিনিধিত্ব যত রিপ্রেজেন্টেড হবে, ইন্টিগ্রেটেড হবে, তখনই কিন্তু স্কিলস রেকগনিশন তৈরি হবে। কারণ হায়ারিং, পেমেন্ট অ্যান্ড প্রমোশন, এই তিনটা জায়গায় যদি আপনি স্কিলসকে প্রাধান্য না দেন, তাহলে স্কিলসের যে ডিমান্ড, সেটা কিন্তু লেবার মার্কেটে তৈরি হবে না। সো আমরা বিভিন্ন গবেষণায়, বিভিন্ন স্টাডিতে আমরা বলেছি যে স্কিলস বেসড হায়ারিং শুড বি প্রায়োরিটাইজড ইন দ্য প্রাইভেট সেক্টর অ্যান্ড ইন দ্য পাবলিক সেক্টর। যে আপনি এবং একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, এনএসডিএ যেই মূলত যেই ট্রেনিংগুলোর কথা বলা হচ্ছে, সেটা কিন্তু অকুপেশনস বেসড ট্রেনিং। মানে আমাদের বিএনকিউএফের যে লেভেল 1, 2, 3, 4, দিজ আর অল ফর দ্য অকুপেশনস বেসড ট্রেনিং। মিড লেভেল অ্যান্ড টপ লেভেল ম্যানেজমেন্টের ট্রেনিংগুলো হচ্ছে পরের লেভেলে, যারা একটা সার্টেন লেভেল অফ এডুকেশন কমপ্লিট করে সেইগুলো কমপ্লিট করবেন, প্যারালেল বা আমার ল্যাটারাল ট্রেনিংগুলো করবেন। সো অকুপেশনস বেসড যে ট্রেনিংগুলো, সেইটা কিন্তু তারা যে এন্ট্রি লেভেল জব, সেটা কিন্তু আমাদের ফর্মাল সেক্টর অফ এমপ্লয়মেন্টে কিন্তু অতটা রেকগনাইজড না। অর্থাৎ এমপ্লয়াররা সেটাকে সেভাবে কেন অ্যাডপ্ট করেননি। যেমন আপনি যদি চিন্তা করেন, ফর এক্সাম্পল আমাদের এই নির্মাণ শিল্পে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, মিলিয়ন্স অফ ওয়ার্কার্স আপনার কাজ করে।
আপনি যদি সেখানে ইনভেস্টিগেশন করে দেবেন কতজন আপনি সার্টিফাইড ওয়ার্কার পাবেন, আপনি পাবেন না। আমাদের একটা বড় সেক্টর আছে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, সেখানে আমাদের মিলিয়ন্স অফ ওয়ার্কার্স কাজ করে। বুমিং সেক্টর হতে পারে না, লাইট ইঞ্জিনিয়ারিংকে বলা হয় হার্ট অফ দ্য ইকোনমি, বিকজ যত বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে তার মাদার ইন্ডাস্ট্রি হচ্ছে, ফিডিং ইন্ডাস্ট্রি হচ্ছে কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, এবং পৃথিবীতে যত কান্ট্রি ডেভেলপ করেছে তার বেজই হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর। তাহলে এখানে যারা কাজ করে পুরোটাই হচ্ছে একটা ইনফর্মাল এমপ্লয়মেন্ট। এখন ইনফর্মাল এমপ্লয়মেন্ট হয়েছে তাদের কোনো সমস্যা নেই, এনএসডির কিন্তু পরবর্তীতে স্কিমস আছে আপস্কিলিং অ্যান্ড রিস্কিলিং, সেখানে কিন্তু এমপ্লয়াররা অতটা ইন্টারেস্টেড না টু সেন্ড দেম। এখন এই যে ডিমান্ড সাইড যদি তৈরি না হয় তাহলে কিন্তু আমাদের এই লেবারদের যে রিকোয়ারমেন্ট অফ স্কিল সেটা কিন্তু তৈরি হবে না। এখন ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু ডিমান্ড সাইড আছে, কারণ তারা কিন্তু সার্টিফিকেশন ছাড়া নিবে না, আপনাকে হায়ার করবে না, স্ট্যান্ডার্ডাইজড ওয়েজেস বা স্যালারি আপনাকে দিবে না। সুতরাং ওই বেঞ্চমার্কটা পেতে হলে কিন্তু তার সার্টিফিকেশনের দরকার। সো ওই নিডটা কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারছি। বলতে যাচ্ছেন যে আসলে ইন্টারন্যাশনাল মার্কেটের মতো করে ডোমেস্টিক মার্কেটেও এই ধরনের চাহিদা তৈরি করা সুযোগ রয়েছে, যেখানে এনএসডি ভূমিকা রাখছে। দেখুন, আমি একটু ইন্টারপ্রেট করি যে এক্ষেত্রে আমাদের দেশে অনেক বিদেশি মানুষ কাজ করে, এই মার্কেটটা তো আমাদের নিজস্ব। আমরা যদি এই মার্কেটকে ধরতে চাই তাহলে তো আমাদের স্কিল পপুলেশন লাগবে, স্কিল যুব শক্তি লাগবে, এইটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে এবং আমরা এনএসডি এটাকে অ্যাড্রেস করছি এবং সেই জায়গাটা নিয়ে কাজ হচ্ছে নিশ্চয়ই। রাইট, সেই জায়গাটাতে কাজ হচ্ছে এবং বটম লাইনটা হচ্ছে আমাদের ডিমান্ড সাইডটাকে আমাদেরকে আরও আপলিফট করতে হবে। সেই জন্য ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেশন বা অন্টারপ্রেনার যারা আছেন, এনএসডি এর যেই আইএসসি-গুলো আছে সেটাকে অধিক মাত্রা শক্তিশালী করা অপরিহার্য। কথা বলতে চাই, আপনার কি মনে হয় যে এই আইএসসি-গুলোকে আরেকটু জোরদারভাবে কাজ করার সুযোগ তৈরি করতে হবে? ইনফ্যাক্ট আইএসসি-গুলো আপনার শক্তিশালী বা যদি ফাংশনাল না হয় তাহলে কিন্তু স্কিলসের ডিমান্ড কিন্তু তৈরি হবে না। এনএসডি সেই কাজটা করছে এবং সেই জন্যই কিন্তু আইএসসি-গুলো তৈরি করা হয়েছে। এখন আমাদের বিজনেস কমিউনিটি এবং তাদের যে অ্যাসোসিয়েশনস অ্যান্ড চেম্বার্স আছে তারা কতটা সম্পৃক্ত হচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে তার সাস্টেইনেবিলিটি। দরকার মানে সরকারের কাজটা করছে, কিন্তু আসলে বেসরকারি জায়গা থেকে শিল্প প্রতিষ্ঠান থেকে আসলে এটা আসছে। শিল্প মালিকরা আছেন, আইএসসি রিপ্রেজেন্টেশন সম্পূর্ণটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার যারা আছেন তাদের হাতে, কিন্তু তাদের কমিউনিটিটাকে তাদেরকে নিয়ে আসতে হবে এবং এনএসডি সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে, কিন্তু এই প্ল্যাটফর্মটাকে আরও ওয়াইডেন করতে হবে যাতে করে আইএসসিগুলো লিড করে আমাদের স্কিলস ডিমান্ডটাকে। এবং যেটা ন্যাশনাল স্কিলস পোর্টাল যেটা বলছে এনএসপি আমাদের ফাংশনাল কিনা সেটা ডিপেন্ড করে আমার এমপ্লয়ার সেই এনএসপি সার্টিফিকেশন দেখে ট্র্যাক নাম্বার দেখে হায়ার করে কিনা। মানে ওখানেও কিন্তু একটা প্রচারণার ব্যাপার থেকে যায়, সেই প্রচারণার জায়গা নিশ্চয়ই এনএসডি কাজ করছে বলেই আজকের এই যে আজকের এই দিনটাকে আমরা সেটাই আমি ব্র্যান্ডিং হিসেবে সেই জন্য বলছি ব্র্যান্ডিং করছে, ওই ব্র্যান্ডিংটা আরো স্ট্রেনদেন হবে যদি আমরা এই কম্পোনেন্টটাকে আরো স্ট্রেনদেন করতে পারি, দ্যাট উইল বি মোর সাস্টেইনেবল। আমি আপনার কথার একটা অংশ থেকে বিশেষ করে আপনার কাছে আসতে চাই যে আমাদের ইনফর্মাল সেক্টরের কথা উঠে এসেছে যে এখানে স্কেলিং রিস্কেলিং করার সুযোগ আছে, সেই জায়গায়ও এনএসডিএ এরই মধ্যে কাজ শুরু করেছে এবং সেই কাজগুলো আসলে কিভাবে এগিয়ে যাচ্ছে এবং সেটা মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারছে? বেসিক্যালি আমরা যেটা চেষ্টা করতেছি এখন তো রিস্কিলিংটা বেশি ইম্পর্টেন্ট বিষয়, কেন যেহেতু 4IR-এর বিষয় এসে গেছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আগে ম্যানুয়ালি যে সমস্ত কাজ হতো এখন সেগুলো অটোমেশন হয়ে গেছে। অটোমেশন হতে গেলে এর সাথে যদি আমার কর্মীকে যদি আমি ট্র্যাক করতে চাই তাহলে অবশ্যই আমার সেখানে রিস্কিলিং দরকার এবং রিস্কিলিংয়ের জন্য আমাদের প্রত্যেকটা এখন স্ট্যান্ডার্ডে আমরা কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেটা তৈরি করা হচ্ছে সেখানে আমরা 4IR-কে অ্যাড্রেস করার চেষ্টা করতেছি প্রত্যেকটাতে এবং নট অনলি 4IR, গ্রিন ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, গ্রিন টেকনোলজি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সবুজ অর্থনীতির জন্য যে বিষয়গুলো তৈরি হচ্ছে সারা বিশ্বেরই চাহিদা যেটা, এবং তার সাথে আমাদের যে একটা চিন্তা ভাবনা এখন ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি সেটাকে আমরা এর সাথে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং আমরা ফিক্সড করে দিচ্ছি যে কিছু অংশ অবশ্যই মানে অনলাইনে হবে, কিছু অফলাইনে হবে, যদিও স্কিলের ক্ষেত্রে অনেকটা সীমাবদ্ধতা রয়েছে। আমরা যতই বলি না কেন যে কিছু কাজ তো আছে হাতে কলমে কাজ করতে হবে। বিশেষ করে প্রযুক্তিগত শিক্ষায় আসলে এনএসডি কি ধরনের ভূমিকা পালন করতে পারছে? কারণ ভবিষ্যৎ বিশ্ব বা ভবিষ্যৎ বাংলাদেশ যেটাই বলি না কেন প্রযুক্তির বিশ্ব। অ্যাকচুয়ালি প্রযুক্তির যে নতুন যে প্রযুক্তি
আমাদের সামনে যে প্রযুক্তি বা ফিউচার টেকনোলজি এটাকে আমরা কিন্তু মার্কেট সার্চিং করে তার উপর ভিত্তি করে আমরা কিন্তু নতুন করে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড তৈরি করতেছি। এই ব্যাপারে আমরা আইএসসির পুরো সাপোর্ট নিতেছি এবং আইএসসিগুলোকে ফাংশনালাইজ করার যেমনটি আমাদের অধ্যাপক মহোদয় বললেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। বাইরের মার্কেটে যেরকম আমাদের সার্টিফিকেট ছাড়া কোনো কাজ হবে না, কিন্তু আমরা এখনও দেশের ক্ষেত্রে তেমনটা তৈরি করতে পারিনি। কি জন্য? যারা ইন্ডাস্ট্রির মালিক তারা কিন্তু খুব ব্যস্ত, তারা কিন্তু খুব একটা সময় দিতে পারে না বা সময় দিতে চায় না। তবে আইএসসি তাদেরকে টোটালি ফাংশনালাইজ করার জন্য এখন তো তাদেরকে ফান্ডও দেওয়ার ব্যবস্থা করতেছে আমাদের এনএসডিএ, যাতে তারা কাজ করতে পারে, তাদের অফিস, তাদের সব কিছু সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করতেছে। তবে আমি যতটুকু দেখেছি যে তারা হয়তো ছোটোখাটো বিষয় ছাড়া সর্বদাই তারা কিন্তু সাহায্য সহযোগিতা করতেছে এবং তারা সবটাতে দেখাশোনা করতেছে। যেমন আমাদের যদি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড তৈরি হয়, এটা কিন্তু আইএসসির নেতৃত্বেই হয়ে থাকে, কারিকুলাম তৈরি হয় ওদের নেতৃত্বেই তৈরি হয়, এটা কিন্তু এনএসডিএ কিচ্ছু করে না। এনএসডিএ ইন্ডাস্ট্রির সাহায্য নিয়েই কাজটা করে, কেন দরকার তো ইন্ডাস্ট্রির, আমার যে এমপ্লয়ি হবে এবং সামনে কিছু কিছু জায়গায় কিন্তু এখন যারা বুঝতে পেরেছে তারা কিন্তু এই সার্টিফাইড লোক খোঁজে, হ্যাঁ, যে বিএনকিউ বা সার্টিফিকেট আছে কিনা, হ্যাঁ, লেভেলের সার্টিফিকেট আছে কিনা এটা খোঁজে। বিশেষ করে প্রাইভেট সেক্টরে অনেক জায়গায় যখন দেখে যে না এদের আউটপুটটা ভালো, এরা ভালো কাজ জানে এবং স্পেসিফিক একটা লোককে তো ইন্টারভিউ নিয়ে এই যে অল্প সময়ের মধ্যে 2-4 ঘন্টার মধ্যে কিন্তু সেই লোকটা কী কাজ করে, কী কাজ জানে, এটা কিন্তু বোঝা ভেরি ডিফিকাল্ট। আমরা যেখানে 360 ঘন্টা একটা ট্রেনিংকে তাকে এই 360 ঘন্টায় একটা চার্টের মাফিক আমাদের কাছে চার্ট থাকে যে আজকে কোন প্র্যাকটিক্যাল হবে, প্ল্যান থাকে, কোন সেশন প্ল্যান থাকে, লেসন প্ল্যান থাকে, কোন দিন কোনটা পড়ানো হবে, কি প্র্যাকটিক্যাল করা হবে এবং ওটা ওপেন থাকে। ছাত্র দেখে যে আমার অমুক দিন এই কাজ। আমাদের যেমন টিচারের ইচ্ছা হলো, মানে এই এডুকেশনটা এখন কিন্তু স্টুডেন্ট মানে ট্রেনিং ওরিয়েন্টেড, নট টিচার ওরিয়েন্টেড। আপনি ব্লেন্ডেড এডুকেশনের কথা বলছিলেন, ব্লেন্ডেড এডুকেশনে আসলে এনএসডিএ কি ধরনের পদক্ষেপের মধ্যে রয়েছে? আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেটা বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলতেছি, এখানে আমাদের বলা থাকে, এর সাথে একটা অংশ থাকে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট বলা হয়, ক্যাট। এইখানে কিন্তু আমরা বলে দিই যে এই কোর্সটার মধ্যে কত ঘন্টা সে, মানে ব্লেন্ডেড এডুকেশন বলতে সে অনলাইনে কতক্ষণ করবে, কত ঘন্টা করবে, অফলাইনে কত ঘন্টা করবে এবং ওয়ার্ক প্লেসে কত ঘন্টা করবে, এটা কিন্তু উল্লেখ করা থাকে এবং পড়ানোর মোড কী হবে, কিভাবে পড়াবে, সব কিছু কিন্তু এখানে উল্লেখ করে দেয়া থাকে। সুতরাং আমার কাছে মনে হয় যে আমাদের যে কারিকুলামটা এটা কিন্তু মোর স্পেসিফিক এবং আমরা টোটাল এমনভাবে ট্র্যাকিং করতেছি, সেই তেঁতুলিয়া থেকে সেই সাতক্ষীরা হোক আর ওই টেকনাফ হোক, সবগুলোকে কিন্তু একইভাবে যেতে হবে। সেখানে আসলে আমাদের যুব সম্প্রদায়ের সম্পৃক্ততা কেমন খুঁজে পাচ্ছেন? কারণ আজকের এই আলোচনার মূল একটা অংশই কিন্তু আমাদের যুব শক্তি। ধন্যবাদ আপনাকে। যেমন আমরা কিন্তু মাঝখানে ফ্রিল্যান্সারের ওপর কাজ করেছি, হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা খুব একটা ইম্পর্টেন্ট সেক্টর। আমাদের যুবরা রেমিটেন্সের বিকল্প হতে পারে, এবং অনেক রিমিটেন্স আসতেছে বিদেশ থেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এবং আমরা 4IRকে অ্যাড্রেস করে সাইবার সিকিউরিটি, তারপরে ডিজিটাল মার্কেটিং, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সার্ভিসিং, মোবাইল অ্যাপস তৈরি, এগুলো অনেক কিছুই আমরা করেছি। তো এগুলোতে আমরা তাদেরকে কিন্তু অনলাইনে আমরা অ্যাসেসমেন্ট করে থাকি। কিছু কিছু জায়গায় এক্সপেরিমেন্টালি আমরা চেষ্টা করতেছি অনলাইনে করার জন্য। যেন আইটি সাপোর্টের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব, যেমন পৃথিবীর অনেক দেশে কিন্তু অনলাইনেই অ্যাসেসমেন্ট হয়ে থাকে। তো আমাদের যে সেন্টারগুলো এসটিপিগুলো আছে তারা কিন্তু এখনও সক্ষমতা যেহেতু ওই রকমভাবে তৈরি হয়নি যে আমাদের অনলাইন কিছু সাপোর্ট লাগবে, সেই সাপোর্টটা হয়তো সামনে হয়তো তৈরি হয়ে গেলে আমাদের অনেকটাই কিন্তু আমরা এই আইসিটি সাইডটাকে অনেকটাই কিন্তু আমরা অনলাইনে নিয়ে আসতে পারবো আর কি। বেশ একটা সুবাতাস আসলে বইতে শুরু করেছে বলতেই হবে এরই মধ্যে। আমি যদি আপনার কাছে আসি যে এনএসডিএর এই যে সমগ্র প্রসঙ্গগুলো মানুষের কাছে তো বলছেন আপনারা, মানুষ জানছে, আপনি কিভাবে দেখেন যে যুব শক্তি, এই যে শান্তি উন্নয়নে যুব দক্ষতা, এই দক্ষ জনশক্তি কিভাবে আসলে বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে? আমি তো মনে করি যে এটা দারুণ প্রমিজিং যে বাংলাদেশে যে 68% মানুষ যুব, এইগুলিকে যদি আমরা দক্ষ করতে পারি তাহলে আমরা 2041 সালের ভিতরে যে একটা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা নিশ্চয়ই পূরণ হবে। ইন্ডাস্ট্রির একটা জায়গা আছে যে আপনি
উৎপাদনশীলতা বাড়ানো এবং কম ব্যয়ে আসলে উৎপাদন বাড়ানো, এই যে বিষয়গুলো, সেখানে আসলে এই যে দক্ষ জনশক্তি কেন প্রয়োজন? ওকে, দক্ষতা এবং উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি দুইটা কিন্তু সাইড বাই সাইড বা হ্যান্ড ইন হ্যান্ড চলে। আপনি কখনো দক্ষতাকে বাদ দিয়ে উৎপাদনশীলতা অর্জন করতে পারবেন না। আর উৎপাদনশীলতা এটা একটা রেস। ধরেন আপনি যখন নর্মাল টাইপরাইটার মেশিন ছিল তখন একটা প্রোডাক্টিভিটির ইন্ডিকেটর ছিল। এখন যখন আপনি কম্পিউটার টাইপ করছেন তখন কিন্তু তার প্রোডাক্টিভিটি লেভেল আরেকটা। তারপরে যখন আপনি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কাজ করবেন তখন কিন্তু প্রোডাক্টিভিটির মেজারমেন্ট আরেকটা। তার মানে যদি একজন লোক 3টা টায়ার অফ টেকনোলজি দিয়ে কাজ করে তার প্রোডাক্টিভিটি অটোমেটিক্যালি 3 রকম হবে। তাহলে আপনি কোন অবস্থায় কোন টেকনোলজি দিয়ে কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টিভিটি কত, আর যেই টেকনোলজিটা আমি ইউজ করছি সেইটা চালানোর যেই মান বিহাইন্ড দ্য মেশিন তার ক্যাপাসিটি কতটুকু তার উপর ডিপেন্ড করবে আমার আউটপুটটা কতটুকু হচ্ছে। এখন আমার যে ওয়ার্ক প্লেস সেটা তো আমাকে গ্লোবাল প্যারিটির সাথে চেঞ্জ করতে হবে, এবং ইন্ডাস্ট্রি তো আমার গ্লোবালি কম্পিটিটিভ, আইদার লোকাল মার্কেট আর ইন্টারন্যাশনাল মার্কেট। কারণ ইন্টারন্যাশনালি যেতে হলে আমাকে কম্পিট করে যেতে হবে, আর লোকাল মার্কেট যদি আমি কম্পিট করতে না পারি তাহলে ফরেন কোম্পানিজগুলো মার্কেট দখল করে নেবে, টিকতে পারবে না। সো লোকাল আর গ্লোবালি ডাজন্ট ম্যাটার, দুইখানেই কিন্তু আপনার কম্পিটিশন স্ট্যাটাস ইজ সেম। সো প্রাইভেট সেক্টর ইজ অলওয়েজ কম্পিটিটিভ। সুতরাং সেখানে থেকে সার্ভাইভ করতে হলে তাকে কিন্তু স্কিলস অ্যান্ড প্রোডাক্টিভিটি দুইটার উপর হাইলি ফোকাস করতে হবে। এখন আমার যেই এন্ট্রি লেভেল পিপল, এখন স্কিলস কিন্তু এটা লাইফ লং জার্নি। এখন বলা হয় লাইফ লং লার্নিং ইটস এ ভেরি পপুলার কনসেপ্ট। অর্থাৎ আমি আজকে যে স্কিলসটা নিলাম সেটা আগামী দিনে কিন্তু আমাকে গ্যারান্টি দিবে না। এই জন্য বলা হয় এমপ্লয়েবিলিটি স্কিল। মানে আসলে নিজেকে সবসময় শিখার প্রক্রিয়ার মধ্যেই রাখতে হবে, সবাইকে সবসময় এমপ্লয়েবল রাখতে হবে। অর্থাৎ আপনার আজকে বা আমার যে স্কিলস আজকে আছে সেটা আমাকে আগামী দিনে এমপ্লয়েবল রাখবে কিনা, দ্যাট ইজ ইন কোয়েশ্চেন। সো আগামী দিনের জব তৈরি মার্কেটে আমাকে থাকতে হলে আমাকে এমপ্লয়েবল করে রাখতে হবে। সো এমপ্লয়েবিলিটি কনসেপ্ট কিন্তু সেখান থেকে এসছে। তার মানে যদি আমার এমপ্লয়েবল স্কিলস না থাকে অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম আমি কিন্তু আনপ্রোডাক্টিভ। তো একটা একজন এমপ্লয়ার কিংবা একটা ইন্ডাস্ট্রি কখনোই একটা আনপ্রোডাক্টিভ ম্যান পাওয়ার সেটকে দিয়ে কিন্তু কখনোই সে গ্লোবালি বা লোকালি কম্পিট করতে পারবে না। এই ইন্ডাস্ট্রির টেকনোলজিক্যাল আপগ্রেডেশন যত বেশি হবে, অর্থাৎ যখন আপনি এখন 4IR যত কুইকলি আমি যাচ্ছি, টেকনোলজিক্যাল শিফট যত বাড়ছে, আমার রিকোয়ারমেন্ট অফ নিউ স্কিলস কিন্তু তত বাড়ছে। এবং এখনকার স্কিলসগুলো খুবই লেস পার্মানেন্ট, অর্থাৎ আগে যতটুকু পার্মানেন্ট ছিল মডার্ন টাইম স্কিলস আর লেস পার্মানেন্ট। আগামী দিনে সেই স্কিলসগুলো হবে আরও লিস পার্মানেন্ট, অর্থাৎ প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে বিশ্ব অনেক দ্রুত পরিবর্তন হচ্ছে। এক্স্যাক্টলি, সেই জন্য এখন কিন্তু টেকনোলজি স্কিলসকে আইডেন্টিফাই করা হয় ওয়ান অফ দ্য টপ 3 স্কিলস ফর অল কাইন্ড অফ জব। যেখানে আপনার, তবে এখানে কিন্তু আমাকে মনে রাখতে হবে সব যে আপনি টেকনোলজি স্কিলস দিয়ে সলভ হবে তা কিন্তু না। মানুষের যে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি দুইটা কিন্তু টপ 2 স্কিলস। 3 নম্বর স্কিলস হিসেবে যেটা থেকে ইনোভেশন আসবে। এবং অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এটা কিন্তু জেনারিক স্কিলস, যেখানে কিন্তু সব লেভেল অফ ম্যান পাওয়ার মধ্যে কিন্তু থাকতে হবে। তারপরেই আসে কিন্তু ইন দ্য থার্ড স্টেজ বা থার্ড র্যাঙ্কিংয়ে হচ্ছে টেকনোলজি স্কিলস। সেটা ডিপেন্ডিং অন জবস ডিফারেন্ট লেভেল হবে, কিন্তু টেকনোলজি অ্যাজ এ স্কিলস কিন্তু আইডেন্টিফাইড ইন টপ 3 স্কিলস। তার উপরে কিন্তু এখন আরও উপরের দিকে চলে গেছে, সেটা হচ্ছে AI অ্যান্ড রোবোটিক্স, তারপরে হচ্ছে বিগ ডেটা অ্যানালাইটিক্স। এখন টেকনোলজি স্কিলস আবার কিন্তু জেনারিক হয়ে গেছে, সেটাকে কিন্তু এখন আমার র্যাঙ্কিংয়ে নিচের দিকে নামিয়ে আরও স্পেসিফিক স্কিলসকে উপরের দিকে নিয়ে আসছে। বাট ফর অল কাইন্ডস অফ জব একটা সার্টেন লেভেল অফ টেকনোলজি ওরিয়েন্টেশন ইজ মাস্ট। এবং আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যত ফাস্টার গতিতে আসবে আমার স্কিলসগুলো কিন্তু তত কুইকলি অবসলিট হয়ে যাবে। সেখানে এনএসডিএ যে পদক্ষেপগুলো এরই মধ্যে নিয়েছে, আপনি এনএসডি এর সাথে অবজার্ভ করেন এবং এর সাথে বিভিন্ন প্রজেক্টে নিয়েও কাজ করছেন, সেখান থেকে আপনি কতটা আশাবাদী যে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য মাথা তুলে দাঁড়ানোর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এনএসডির এই পদক্ষেপগুলো কতটা সফলতা পাবে? এনএসডি এর যেই আপনার তৈরির যেই লক্ষ্যটা, ভিশনটা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যটাকে তৈরি করেছেন, সেই উদ্দেশ্যটাই কিন্তু বলে দেয় যে এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আনার জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ এটাকে আমার সার্ফেসে আনা হয়েছে ফর দ্য ফিউচার বাংলাদেশ। তাহলে সেখানে জনকের যে স্বপ্ন ছিল যে সোনার বাংলাদেশ গড়ে তোলা, সেটা অর্জন করতে হবে আমাদের তরুণদের মধ্য দিয়ে। সেই তরুণদের মধ্যে কিন্তু আমার যারা এখন আছে, স্কুল লিভার্স থেকে শুরু করে টপ টায়ার বোর্ডরুম পর্যন্ত সব লেভেল অফ মানুষ যদি দক্ষতার মধ্যে না আসে তাহলে কখনোই কিন্তু আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন না। একটা সেগমেন্টেড পপুলেশনকে দিয়ে কখনো আপনার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা আমাদের যে এইচডিজি সেটা অ্যাচিভ করা যাবে না। সো আমাদের এনএসডি কিন্তু প্রাইমারি টার্গেট সেগমেন্টই হচ্ছে ওই যে স্কুল লিভার্স,
প্রাইমারি স্কুল পাস যারা করে, সেকেন্ডারি লেভেল যারা পাস করে, তারপরে যারা হাই স্কুল পাস করে কলেজে আসে, আস্তে আস্তে উপরের দিকে যাবে। দেন আপস্কিলিং আর রিস্কিলিং সেটা ইন্ডাস্ট্রি ডমিনেট করবে। কিন্তু এই পপুলেশনটাকে যদি আমরা দক্ষ করতে পারি লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য, তাহলে আমাদের যে আলটিমেট লক্ষ্যমাত্রা অর্জন সেদিকে কিন্তু আমরা যেতে পারবো। এনএসডিএ সেই প্রোটোকলটা সাজিয়েছে, অনেকগুলো স্টেক হোল্ডারকে সম্পৃক্ত করেছে, একটা আন্তর্জাতিক মানের ওনারা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করেছেন। এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল কিছু লিমিটেশনস আছে, যেটা ওনারা এটা ইমপ্লিমেন্টেশনে যখন যান সেটা আমরা বলি এসটিপি, স্কিলস ট্রেনিং প্রোভাইডার্স। আমি সারা দেশের অনেক এসটিপি ভিজিট করেছি, বিভিন্ন প্রজেক্টে আমি গিয়েছি। আমাদের সকল এসটিপি কিন্তু ইকুইপড না। সো আমার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস আছে, এখন আমাকে যেতে হবে ডেলিভারিতে। মানে শুরু হয়েছে, এগিয়ে নিতে হয়, আমাকে পরের ফেজগুলোতে যেতে হবে। এখানে আমাদের বড় একটা, শেষ করবো আমি এটা বলে, বড় একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার্স, অর্থাৎ যেখানে আমার যেই ট্রেনিং ইনস্টিটিউটস আছে সেখানে আমার ওই লোকাল ইন্ডাস্ট্রিকে ইন্টিগ্রেট করে এটাকে ডেলিভারি এনশিওর করতে হবে। তাহলেই ওই যে কোয়ালিটি লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এবং অন দ্য জব মার্কেটে যেটা আমার রিকোয়ারমেন্ট সেটা আমি অ্যাচিভ করতে পারবো। একটু ওনার সঙ্গে কথা বলি, যোগ করি, সেটি আমরা যে এসটিপিগুলিকে স্বীকৃতি দেই, আমরা সব বিষয়গুলোকে অত্যন্ত অ্যাড্রেস করি, যে যেটা যোগ্য নয় সেটাকে আমরা কখনোই স্বীকৃতি দেই না। এবং এইটাই হলো মূল ভিত্তি, যে যদি এসটিপিগুলো যদি যোগ্য না হয় সেখান থেকে তো দক্ষ জনশক্তি তৈরি হবে, কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড জায়গাটা সেটাকে নিশ্চিত করি। আমি আপনার কাছে আসতে চাই প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যে আমাদের শুরুর কথায় বিশেষ করে এনএসডিএ সদস্য মোহাম্মদ আব্দুস সামাদের শুরুর কথায় বিষয়টা উঠে এসেছিল যে এনএসডিএ দক্ষতা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সরকারের দপ্তর অধিদপ্তর বিভিন্নভাবে কাজ হচ্ছে, সেগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন বড় কাজ। সেই সমন্বিত কাজটা এনএসডিএ কতটা করতে পারছে? যেমন সারা বাংলাদেশে অনেকগুলো টিটিসি রয়েছে, অনেকগুলো ট্রেনিং সেন্টার রয়েছে, বিভিন্ন দপ্তর অধিদপ্তরের মধ্যে দক্ষতা বৃদ্ধির কার্যক্রম রয়েছে। সার্বিক এই সমন্বয় কতটা ইফেক্টিভলি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি একটু ওনার সাথে একটু কথার সাথে একটু মিলাই কথা বলতে চাচ্ছিলাম। সেটা হলো যে উনি যেমনটা বলতেছিলেন যে স্কিল তো টেকনোলজি দ্রুত চেঞ্জ হচ্ছে, তো আমাদের যখন স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে সেই স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা বলতেছি একটা সাইকেল কমপ্লিট হওয়ার পর, মানে আমরা স্ট্যান্ডার্ড তৈরি করার পর সেটা দিয়ে একটা এসটিপি বা যে কোনো জায়গায় পাইলটিং হবে, বা সেটা প্র্যাকটিক্যালি ট্রেনিং হওয়ার পর অ্যাসেসমেন্ট হওয়ার পর কিন্তু 6 মাস বা 1 বছর পরে আমাদেরকে আবার এটা পরিবর্তন আনতে হয়, চেঞ্জ করতে হয়। কেন এত দ্রুত চেঞ্জ হচ্ছে টেকনোলজি? হ্যাঁ, তারপরেও একটা লিমিটেশন হলো কি, যে টেকনোলজি তো অনেক আগে চলে কিন্তু তার যে মানে কারিকুলাম কিন্তু অনেক পরে। বাই দিস টাইম আমাদের অনেক গার্মেন্ট ফ্যাক্টরি কিন্তু অনেক তারা মডার্নাইজ হয়ে গেছে। সেই মডার্নাইজ যদি আমরা কাজ করতে যাই, হয়তো দুটো একটা ইন্ডাস্ট্রিকে ধরে যদি অ্যাড্রেস করি কাজ করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা মানে বাকি যে মানে মাস প্রোডাকশন যেখানে হচ্ছে বা মাস ইন্ডাস্ট্রি যেগুলো সেগুলোতে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হয়, যার জন্য আমরা কিন্তু যে দ্রুত চেঞ্জ করতে পারবো সেটাও কিন্তু পারতেছি না। সবসময় আসলে এত দ্রুত যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমাদের ওই চেষ্টাটা আছে। আমি অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আছি, তবু একটু বলি নাই, আপনি যেটা কোঅর্ডিনেশনের কথা বললেন, আমরা কোঅর্ডিনেশনটা তো আমাদের আসলে কোঅর্ডিনেশন সেল রয়ে গেছে এনএসডিএতে, এবং তারা সবসময় ওভারসি করতেছে সব এসটিপিগুলোর কার্যকলাপ। আর আমাদের সিস্টেমটা একটু ভিন্ন রকম। ওভারসি করার সিস্টেমটা যখন আমার ট্রেনিং শুরু হয় তখনই কিন্তু আমরা একটা চার্ট তৈরি করি। এই চার্টের মধ্যে এই যে সময়ের মধ্যে কবে কি পড়াবে, কোন প্র্যাকটিক্যাল কবে হবে, এগুলো কিন্তু ওখানে লেখা থাকে, একটা করে কাজ হবে আর টিক চিহ্ন দিয়ে দেবে, যেটা হয়ে গেল। মানে মনিটরিংটা খুব স্ট্রংলি হচ্ছে এনএসডিএ থেকে, মানে অটো মনিটরিং হচ্ছে। আপনি একদিন হয়তো 1 মাস পর একদিন গেলেন, বা 360 ঘন্টার হয়তো মাঝামাঝি একদিন গেলেন, আপনি বুঝতে পারবেন কেন ছাত্র তো আছে, স্যার আপনি তো দাগ দিয়ে রাখছেন যে এটা অমুক তারিখে হবে, হ্যাঁ ডেট দেওয়া আছে, ওই তারিখে তো এটা হয়নি, তার মানে তড়িঘড়ি ওটাকে শেষ করতে হবে। ট্রান্সপারেন্ট ওয়েতে মনিটরিং হচ্ছে এবং যেটা ইফেক্টিভলি চলছে। নিশ্চয়ই এটা আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধ করবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমি মোহাম্মদ আব্দুস সামাদ আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই, যেখান থেকে শুরু করেছিলাম, যে আজকের যে দিনটি, যে বিশ্ব যুব দক্ষতা দিবস, এই দিনে যুব সমাজের প্রতি এনএসডিএর প্রত্যাশা কি? দেখুন, এই প্রত্যাশা খুবই পরিষ্কার এবং একেবারে পরিষ্কার যে 2041 সালে, আমরা আগেই বলেছি 2041 সালে একটা সুখী সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ চাই। এইটার তো বিকল্প নেই। আমাদের বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকতে গেলে
আমাদের তো অবশ্যই একটা স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য বর্তমানে যে বিশাল যুবশক্তি, সেই যুবশক্তি এগিয়ে আসবে এবং এই সুন্দর একটা লক্ষ্য, যেটা সুন্দর একটা ভবিষ্যৎ তৈরির জন্য তারা এগিয়ে আসবে, সেটাই তো আমাদের প্রত্যাশা। এবং সেই প্রত্যাশা পূরণ হলেই তো আমাদের 2041 সালের মধ্যে একটা সুখী, সমৃদ্ধশালী, উন্নত বাংলাদেশ পাবো, স্মার্ট বাংলাদেশ আমরা স্মার্ট পাবো। বাংলাদেশ পাবো। সেই প্রত্যাশাটা রাখতে চাই আমাদের পক্ষ থেকেও। আপনাকে সহ আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে সুন্দর সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এবং Nexus দর্শক টেলিভিশনকে যারা ধন্যবাদ। দেখবেন দর্শক তাদেরকে শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল বিশ্ব যুব দক্ষতা দিবস 2024 উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন। এই আয়োজন থেকে হয়তো আমাদের যুব সম্প্রদায় যারা ভবিষ্যতের বাংলাদেশের কাণ্ডারি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগে যারা বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ রূপান্তর করবেন, তাদের প্রতি আজকের যে কথাগুলো হলো সেই কথা থেকে হয়তো নেবার অনেক কিছুই থাকবে। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ দেখছিলেন আমাদের এই আয়োজন। দেখা হবে আবারও।